পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে এমন একটা চিঠি পেলাম যেখানে আমার নাম লেখা, কিন্তু সেই চিঠি লেখা হয়েছিল আমার বিয়ের আগেই। এবং লেখক হলেন। রবিবার সকালে বাড়িতে বড় পরিষ্কারের আয়োজন চলছিল। শ্বশুরজি তার পুরনো ঘরটা পরিষ্কার করতে বললেন। আমি মোটামুটি সবকিছু গুছাচ্ছিলাম। হঠাৎ একটা পুরনো কাঠের বক্স পেলাম আলমারির একদম নিচে লুকানো। বক্সটা খুলতেই ভেতরে অনেক পুরনো ছবি আর কিছু চিঠি। আমি সেগুলো দেখতে শুরু করলাম। একটা হলুদ খামের ওপর আমার নাম লেখা। আমার পুরো নাম রিমা সরকার। অদ্ভুত ব্যাপার হলো, এই চিঠিটা লেখা হয়েছে 5 বছর আগে, কিন্তু আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর আগে। হাত কাঁপতে কাঁপতে খামটা খুললাম। ভেতরে 2 পাতার একটা চিঠি। শুরুতেই লেখা, প্রিয় রিমা, তুমি এখনো জানো না যে তুমি আমার জীবনে আসবে, কিন্তু আমি জানি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার মাথা ঘুরতে শুরু করল। চিঠিতে আরও লেখা ছিল যে আমি তোমাকে প্রথম দেখেছিলাম তোমার কলেজের সামনে। তুমি তখন 2য় বর্ষে পড়ো। নীল শাড়ি পরেছিলে। আমি জানতাম একদিন তুমি আমার পরিবারে আসবে, হয়তো আমার ছেলের বউ হয়ে, কিন্তু আমি চাই তুমি আমার হও। আমি আর পড়তে পারছিলাম না। পুরো ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে শ্বশুরজি ঘরে ঢুকলেন। চিঠিটা মেঝেতে দেখেই তিনি থমকে গেলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, চিঠিটা তুলে নিলেন, আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, তুমি জেনে গেছ? আমি জিজ্ঞেস করলাম, এটা কি? আপনি আমাকে আমার বিয়ের আগে থেকে চিনতেন? তিনি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, আমি তোমাকে 5 বছর আগে দেখেছিলাম। প্রথম দেখাতেই মনে হয়েছিল তুমি আমার জন্য, কিন্তু বয়সের তফাত, সমাজ, সবকিছু বাধা ছিল। তাই আমি তোমাকে আমার ছেলের জন্য বেছে নিলাম। ভাবলাম অন্তত তুমি আমার কাছাকাছি থাকবে, আমার পরিবারের অংশ হবে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তিনি আমার হাত ধরলেন, বললেন, কিন্তু এখন আর সহ্য হচ্ছে না। তোমাকে রোজ দেখি, কথা বলি, কিন্তু তোমাকে নিজের বলতে পারি না। আমি তোমাকে চাই। তুমি কি আমার সাথে নতুন জীবন শুরু করবে? আমার ভেতরে একটা তুফান বয়ে গেল। এতদিন যে মানুষটা আমাকে বাবার মতো যত্ন করেছেন, তিনি আসলে... মনের গোপন কোণে একটা অনুভূতি জেগে উঠল যা আমি কখনো স্বীকার করিনি। কিন্তু মুখে শক্ত করে বললাম, না, এটা সম্ভব না। আমি আপনার ছেলের স্ত্রী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাজে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘলা ভট্টাচার্য। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌরভ ভট্টাচার্য। বয়স ৫৩ বছর। আমাদের 2 সন্তান। আয়ান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। স্নেহা ১৫ বছর বয়সী, স্কুলে যায়। আমার শ্বশুরজির নাম দেবরাজ ভট্টাচার্য। উনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, বয়স ৭১ বছর। আমার স্বামী সৌরভ একটা সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করে। আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে কাজ করি। ঘটনাটা ঘটল গত রবিবার। সেদিন আমার স্বামী অফিসের কাজে দিল্লি গিয়েছিল। আয়ান তার বন্ধুদের সাথে ট্যুরে গেছে কাশ্মীরে। স্নেহা তার স্কুলের পিকনিকে দার্জিলিং গেছে। বাড়িতে ছিলাম শুধু আমি আর শ্বশুরজি। শ্বশুরজি সকালে বললেন, মেঘলা, আমার ঘরটা একটু পরিষ্কার করে দেবে? অনেক দিন হয়ে গেছে, অনেক জিনিসপত্র জমে গেছে। আমি বললাম, হ্যাঁ বাবা, অবশ্যই। শ্বশুরজির ঘরটা বাড়ির দোতলায়, বেশ বড় ঘর। একটা বড় জানালা দিয়ে বাগানটা দেখা যায়। ঘরে একটা পুরনো কাঠের আলমারি আছে। আমি ভাবলাম আজকে ওই আলমারিটাই পরিষ্কার করে ফেলি। আলমারির ওপরের তাক থেকে শুরু করলাম। বেশিরভাগ বই আর কিছু ফাইল, মাঝের তাকে কিছু পুরনো জামাকাপড়। নিচের তাকে গিয়ে আটকে গেলাম। একদম পেছনের দিকে একটা কাঠের বক্স রাখা, ধুলোয় ঢাকা। মনে হলো অনেকদিন কেউ ছোঁয়নি। বক্সটা বের করলাম। বেশ ভারী। খোলার চেষ্টা করলাম, কিন্তু তালা লাগানো। চাবি কোথায়? আমি চারপাশে খুঁজতে লাগলাম। আলমারির একদম নিচের ড্রয়ারে একটা ছোট চাবি পেলাম।
চাবি দিয়ে বক্স খুললাম। ভেতরে অনেক পুরনো ছবি আর কিছু চিঠি। আমি সেগুলো দেখতে শুরু করলাম। একটা হলুদ খামের ওপর আমার নাম লেখা। আমার পুরো নাম রিমা সরকার। অদ্ভুত ব্যাপার হলো, এই চিঠিটা লেখা হয়েছে 5 বছর আগে, কিন্তু আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর আগে। হাত কাঁপতে কাঁপতে খামটা খুললাম। ভেতরে 2 পাতার একটা চিঠি। শুরুতেই লেখা, প্রিয় রিমা, তুমি এখনো জানো না যে তুমি আমার জীবনে আসবে, কিন্তু আমি জানি। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার মাথা ঘুরতে শুরু করল। চিঠিতে আরও লেখা ছিল যে আমি তোমাকে প্রথম দেখেছিলাম তোমার কলেজের সামনে। তুমি তখন 2য় বর্ষে পড়ো। নীল শাড়ি পরেছিলে। আমি জানতাম একদিন তুমি আমার পরিবারে আসবে, হয়তো আমার ছেলের বউ হয়ে, কিন্তু আমি চাই তুমি আমার হও। আমি আর পড়তে পারছিলাম না। পুরো ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে শ্বশুরজি ঘরে ঢুকলেন। চিঠিটা মেঝেতে দেখেই তিনি থমকে গেলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, চিঠিটা তুলে নিলেন, আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, তুমি জেনে গেছ? আমি জিজ্ঞেস করলাম, এটা কি? আপনি আমাকে আমার বিয়ের আগে থেকে চিনতেন? তিনি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, আমি তোমাকে 5 বছর আগে দেখেছিলাম। প্রথম দেখাতেই মনে হয়েছিল তুমি আমার জন্য, কিন্তু বয়সের তফাত, সমাজ, সবকিছু বাধা ছিল। তাই আমি তোমাকে আমার ছেলের জন্য বেছে নিলাম। ভাবলাম অন্তত তুমি আমার কাছাকাছি থাকবে, আমার পরিবারের অংশ হবে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তিনি আমার হাত ধরলেন, বললেন, কিন্তু এখন আর সহ্য হচ্ছে না। তোমাকে রোজ দেখি, কথা বলি, কিন্তু তোমাকে নিজের বলতে পারি না। আমি তোমাকে চাই। তুমি কি আমার সাথে নতুন জীবন শুরু করবে? আমার ভেতরে একটা তুফান বয়ে গেল। এতদিন যে মানুষটা আমাকে বাবার মতো যত্ন করেছেন, তিনি আসলে... মনের গোপন কোণে একটা অনুভূতি জেগে উঠল যা আমি কখনো স্বীকার করিনি। কিন্তু মুখে শক্ত করে বললাম, না, এটা সম্ভব না। আমি আপনার ছেলের স্ত্রী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি আর পড়তে পারছিলাম না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। শ্বশুরজি আমাকে এতদিন এইভাবে দেখে আসছেন, তিনি আমাকে এইভাবে ভালোবাসেন। কিন্তু এটা তো ভুল, এটা তো অনৈতিক। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। ঘুরে দেখি শ্বশুরজি দরজায় দাঁড়িয়ে আছেন। তার মুখে কোনো রং নেই। তিনি দেখছেন আমার হাতে চিঠিগুলো। তিনি ধীরে ধীরে ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, আমার কাছে এসে দাঁড়ালেন, বললেন, তুমি সব জেনে গেছ? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তার দিকে তাকিয়েছিলাম। তিনি আমার হাত থেকে চিঠিগুলো নিয়ে নিলেন, একটা একটা করে চিঠি দেখলেন, তারপর আমার দিকে তাকালেন, বললেন, আমি জানতাম একদিন না একদিন তুমি জেনে যাবে। আমি এই চিঠিগুলো লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ভাগ্যে যা লেখা আছে তা হবেই। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে আমাকে চিনতেন? কিভাবে আমার সম্পর্কে এত কিছু জানতেন? তিনি বসলেন বিছানায়, বললেন, সেদিন আমি তোমার কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। বৃষ্টি হচ্ছিল, তুমি গাছের নিচে দাঁড়িয়েছিলে। আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোমাকে এত সুন্দর লাগলো যে আমি গাড়ি থামিয়ে ফেললাম। তুমি বৃষ্টিতে ভিজছিলে। আমি তোমাকে গাড়িতে তুলে তোমার বাড়ি পৌঁছে দিলাম। তুমি আমাকে ধন্যবাদ দিয়েছিলে। তুমি তোমার নাম বলেছিলে, রিমা সরকার। আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় পড়ো। তুমি বলেছিলে তুমি কলেজে পড়ো, ইংরেজি সাহিত্যে। তারপর তুমি নেমে গেলে। তিনি থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, সেদিনের পর থেকে আমি তোমাকে ভুলতে পারছিলাম না। তোমার চেহারা আমার মাথায় ঘুরছিল। আমি তোমাকে আবার দেখতে চাইছিলাম। আমি তোমার কলেজের সামনে দিয়ে যেতে লাগলাম। তোমাকে দেখতাম, তুমি তোমার বন্ধুদের সাথে হাসতে। তুমি ক্লাস শেষে বাস স্টপে যেতে। আমি তোমাকে দেখতাম, কিন্তু তুমি কখনো আমাকে দেখনি। আমি জিজ্ঞেস করলাম, তারপর আপনি আমার সম্পর্কে খোঁজখবর নিলেন কিভাবে? তিনি বললেন, আমি তোমার কলেজে গেলাম। অফিসে গিয়ে বললাম আমি একটা মেয়ের খোঁজ করছি, আমার ছেলের জন্য। তারা আমাকে তোমার সম্পর্কে বলল, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার ঠিকানা, আমি সব জেনে নিলাম।
আমি বললাম, তারপর আপনি সৌরভের সাথে আমার বিয়ে দিলেন? তিনি মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, আমি জানতাম তুমি কখনো আমার হবে না। আমি অনেক বয়স্ক, তোমার বাবার সমান। তাই আমি ভাবলাম অন্তত তুমি আমার পরিবারের অংশ হও, আমার কাছাকাছি থাকো, আমি তোমাকে দেখতে পারি, তোমার সাথে কথা বলতে পারি। আমি বললাম, কিন্তু এটা তো ভুল। আপনি আমার শ্বশুর, আপনার এইভাবে ভাবা উচিত নয়। তিনি উঠে দাঁড়ালেন, আমার দিকে এগিয়ে এলেন, বললেন, আমি জানি এটা ভুল, কিন্তু হৃদয়ের কথা কি মাথা বোঝে? আমি তোমাকে ভালোবাসি রিমা, আমি তোমাকে চাই। এই ৩ বছর আমি নিজেকে সংযত রেখেছি, কিন্তু এখন আর পারছি না। তোমাকে রোজ দেখি, তোমার হাসি দেখি, তোমার কথা শুনি, কিন্তু তোমাকে ছুঁতে পারি না। এটা আমার জন্য অসহ্য হয়ে উঠছে। তিনি আমার হাত ধরলেন, বললেন, তুমি কি কখনো আমার দিকে সেইভাবে তাকিয়েছ? তুমি কি কখনো অনুভব করেছ যে আমিও তোমার প্রতি আকৃষ্ট? আমি আমার হাত ছাড়িয়ে নিলাম, বললাম, না, আমি আপনাকে সবসময় বাবার মতো দেখেছি। আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু ভালোবাসা নয়। তিনি আমার কাঁধ ধরলেন, বললেন, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে শিখাতে পারি। তুমি আমার সাথে নতুন জীবন শুরু করো। আমি তোমাকে সব দিতে পারব। সৌরভ তোমাকে যা দিতে পারে তার চেয়ে অনেক বেশি। আমি তার হাত সরিয়ে দিলাম, বললাম, না, আমি এটা করতে পারব না। আমি সৌরভকে ভালোবাসি, সে আমার স্বামী, আপনি আমার শ্বশুর। আমরা এই সম্পর্ক থেকে বেরোতে পারব না। তিনি রাগান্বিত হয়ে গেলেন, বললেন, তাহলে এই চিঠিগুলো তুমি সৌরভকে দেখাবে? তুমি তাকে বলবে যে তার বাবা তার স্ত্রীকে ভালোবাসে? আমি বললাম, আমি জানি না, আমাকে ভাবতে দিন। তিনি কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। বললেন, তুমি যদি সৌরভকে বলো তাহলে আমাদের পরিবার ভেঙে যাবে। সৌরভ আমাকে ঘৃণা করবে, তোমার সন্তানরা তাদের দাদুকে হারাবে। তুমি কি এটা চাও? আমি পিছিয়ে গেলাম, বললাম, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? তিনি বললেন, না, আমি শুধু সত্যি বলছি। তুমি যদি এই চিঠিগুলো সৌরভকে দেখাও তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি চুপ থাকো, যদি তুমি আমার সাথে থাকো, তাহলে আমরা সবাই খুশি থাকতে পারব। আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি করব? সৌরভকে বলবো নাকি চুপ থাকব? ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। দেখি সৌরভের ফোন। আমি ফোন ধরলাম। সৌরভ বলল, হ্যালো মেঘলা, আমি দিল্লি থেকে ফিরছি, আজ রাতে বাড়ি পৌঁছে যাব। আমি বললাম, ঠিক আছে, সাবধানে আসো। ফোন রেখে দিলাম। শ্বশুরজির দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, তার চোখে একটা অদ্ভুত আবেগ। আমি বললাম, আমি নিচে যাচ্ছি, আমাকে একটু সময় দিন ভাবতে। তিনি কিছু বললেন না। আমি ঘর থেকে বেরিয়ে নিচে চলে এলাম। আমার মাথা ঠিক কাজ করছিল না, আমি কি করব? সন্ধেবেলা সৌরভ বাড়ি ফিরল। সে আমাকে জড়িয়ে ধরল, বলল, তোমাকে খুব মিস করেছি। আমি তার বুকে মুখ লুকালাম। ভাবলাম, তাকে কি বলবো? রাতে খাবার সময় শ্বশুরজি আমার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু কিছু বলছিলেন না। সৌরভ তার দিল্লির গল্প বলছিল, আমি শুনছিলাম, কিন্তু মন ছিল অন্য জায়গায়। রাতে শুয়ে ভাবছিলাম, আমি কি করব? সৌরভকে বলবো, কিন্তু তাহলে তো আমাদের পরিবার ভেঙে যাবে। সৌরভ তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। আমার সন্তানরা তাদের দাদুকে হারাবে। কিন্তু যদি আমি চুপ থাকি, তাহলে শ্বশুরজি ভাববেন আমি তার প্রস্তাবে রাজি। তিনি আমার কাছে আরও কাছে আসার চেষ্টা করবেন। এটা কি ঠিক হবে? পরদিন সকলে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি শ্বশুরজির সাথে কথা বলবো, তাকে বোঝাবো যে এটা ভুল। তাকে বলবো যে আমরা এই সম্পর্ক ভুলে যাই। আপনি আমার শ্বশুর, আমি আপনার ছেলের স্ত্রী, এটাই আমাদের সম্পর্ক, আর কিছু নয়। তিনি হাসলেন, একটা তিক্ত হাসি। বললেন, তুমি ভাবছো এটা এত সহজ? তুমি ভাবছো আমি তোমাকে ভুলে যেতে পারবো? আমি বললাম, আপনাকে চেষ্টা করতে হবে, আমাদের পরিবারের জন্যে, আপনার নাতি নাতনির জন্যে। তিনি আমার কাছে এগিয়ে এলেন, বললেন, কিন্তু আমি তোমাকে ভালোবাসি রিমা, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি বললাম, এটা ভালোবাসা নয়, এটা একটা আবেগ, একটা আকর্ষণ, আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি রেগে গেলেন, বললেন, তুমি কি জানো ভালোবাসা সম্পর্কে? তুমি জানো না আমি কতটা কষ্ট পাচ্ছি? তোমাকে রোজ দেখি, কিন্তু ছুঁতে পারি না। এটা কতটা কঠিন তা তুমি জানো না। আমি বললাম, আমি জানি এটা কঠিন, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে, আমরা এই সম্পর্ক চালিয়ে যেতে পারবো না। তিনি হঠাৎ আমার হাত ধরে টেনে নিলেন। আমি চমকে গেলাম। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন, বললেন, তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি সৌরভকে সব বলে দেব। আমি তাকে বলবো যে তুমি আমার সাথে সম্পর্ক করতে চাইছিলে, তুমি প্ররোচিত করছিলে। আমি অবাক হয়ে গেলাম, বললাম, আপনি এটা করতে পারবেন না, এটা মিথ্যে। তিনি বললেন, কিন্তু সৌরভ কাকে বিশ্বাস করবে, তার বাবাকে নাকি তার স্ত্রীকে?
তুমি জানো যে সে তার বাবাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমার মাথা ঘুরতে শুরু করল। এটা কি হচ্ছে? শ্বশুরজি আমাকে ব্ল্যাকমেল করছেন? ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। আমরা দুজনে ঘুরলাম। দেখি সৌরভ দরজায় দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা ব্যাগ, তার মুখে অবাক ভাব। সৌরভ বলল, এখানে কি হচ্ছে? বাবা, তুমি মেঘলার হাত ধরে আছো কেন? শ্বশুরজি আমার হাত ছেড়ে দিলেন। বললেন, কিছু না, আমরা শুধু কথা বলছিলাম। সৌরভ বলল, কিন্তু আমার তো মনে হচ্ছিল তুমি মেঘলাকে কিছু বলছিলে। আমি দরজার বাইরের থেকে তোমার বলা শুনতে পাচ্ছিলাম। আমি বললাম, সৌরভ, আমরা সত্যিই শুধু কথা বলছিলাম। সৌরভ বলল, না, আমি জানি এখানে কিছু একটা হচ্ছে। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ মেঘলা। আমি তোমাকে গতকাল থেকে লক্ষ্য করছি। তুমি কিছু একটা ভাবছ। তুমি অন্যমনস্ক। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু শ্বশুরজি বলে উঠলেন, সৌরভ, আসলে আমাদের একটা সমস্যা আছে। মেঘলা আমার কাছে একটা ব্যাপারে পরামর্শ চাইছিল। সৌরভ বলল, কি ব্যাপার? শ্বশুরজি বললেন, আসলে মেঘলা তার একজন সহকর্মীর সমস্যার কথা বলছিল। তার সহকর্মীর স্বামী তার প্রতি খুব সন্দেহপ্রবণ। সে ভাবছে তার সহকর্মী তাকে ছেড়ে চলে যাবে। মেঘলা আমার কাছে পরামর্শ চাইছিল যে সে কি করতে পারে। সৌরভ বলল, ওহ, এটা তো একটা সাধারণ সমস্যা। তুমি কেন এত টেনশন করছিলে মেঘলা? আমি কিছু বলতে পারছিলাম না। শ্বশুরজি আমার জন্য একটা মিথ্যে বানিয়ে দিয়েছেন। কিন্তু আমি কি করতে পারি? যদি আমি সত্যি বলি, তাহলে তো আরও বড় সমস্যা হবে। সৌরভ বলল, আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি চা বানাও মেঘলা। সৌরভ চলে গেল। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি আমার দিকে হাসছিলেন, একটা বিজয়ীর হাসি। তিনি বললেন, দেখলে, আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। এখন তুমি আমার কথা শুনবে। আমি বললাম, আপনি আমার সাথে খেলা খেলছেন। না, আমি শুধু আমার পাওনা চাইছি। তুমি আমার, আমি তোমাকে পেয়েছি। এখন তুমি আমার সাথে থাকবে। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার মাথায় হাজারটা চিন্তা। আমি কি করব? আমি কিভাবে এই জাল থেকে বেরোব? দ্বিতীয় চিঠিতে লিখেছিলাম, আজ আপনার ছেলে সৌরভের সাথে আমার দেখা হলো। সে খুব ভালো ছেলে, কিন্তু আমার মন তাকে চায় না। আমার মন চায় আপনাকে, কিন্তু আমি জানি এটা কখনো সম্ভব না। আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি। আপনি আমার শ্বশুর হবেন। আমি আপনার ছেলে স্ত্রী হব। এটাই নিয়তি। তৃতীয় চিঠিতে লিখেছিলাম, আজ আমার সাথে সৌরভের বিয়ে ঠিক হয়ে গেল। আমি রাজি হয়ে গেছি, কারণ আমি জানি এটাই একমাত্র উপায় আপনার কাছাকাছি থাকার। যদি আমি সৌরভকে বিয়ে করি, তাহলে আমি আপনার পরিবারের অংশ হব। আমি আপনাকে রোজ দেখতে পারব, আপনার সাথে কথা বলতে পারব। এটাই আমার কাছে যথেষ্ট। আমি অবাক হয়ে গেলাম। আমি এই চিঠিগুলো কখন লিখেছিলাম? আমার কোনো মনে নেই। হয়তো আমি লিখে ভুলে গিয়েছিলাম। হয়তো আমার অবচেতন মন এই চিঠিগুলো লিখেছিল। চতুর্থ চিঠিতে লিখেছিলাম, আজ আমার বিয়ে। আমি সৌরভের স্ত্রী হয়ে গেলাম, কিন্তু আমার হৃদয়ে আপনার। আমি জানি আপনিও আমার দিকে তাকিয়েছিলেন।
আপনার চোখে আমি কষ্ট দেখেছিলাম। আমার মনে হয়েছিল আপনিও আমার মতো অনুভব করছেন। কিন্তু আমরা কেউ কিছু বলতে পারিনি। আমরা কেউ আমাদের অনুভূতি প্রকাশ করতে পারিনি। ৫ম চিঠিতে লিখেছিলাম, আজ আমি আপনার বাড়িতে এসেছি। আমার নতুন সংসার শুরু হয়েছে। সৌরভ আমার প্রতি খুব যত্নশীল। কিন্তু আমার মন আপনার কাছে। আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি আপনাকে বলতে চাই যে আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি জানি এটা সম্ভব না। আমি আপনার ছেলের স্ত্রী। আমি এই সম্পর্ক নষ্ট করতে পারি না। আমি চিঠিগুলো শেষ করে ফেললাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি এতদিন নিজের কাছে মিথ্যে বলেছিলাম। আমি ভেবেছিলাম আমি শ্বশুরজিকে শুধু শ্রদ্ধা করি। কিন্তু সত্যি হল আমি তাকে ভালোবাসতাম। আমিও তার মতো একই অনুভব পেতাম। কিন্তু আমরা দুজনেই আমাদের অনুভূতি লুকিয়ে রেখেছিলাম। আমরা দুজনেই ভয় পেয়েছিলাম। সমাজের ভয়, পরিবারের ভয়, নৈতিকতার ভয়। এখন শ্বশুরজি নেই। আমি কখনো তাকে বলতে পারবো না যে আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু হয়তো তিনি জানতেন। হয়তো তিনি আমার চিঠিগুলো পড়েছিলেন। হয়তো তাই তিনি সেই চিঠিগুলো সযত্নে রেখেছিলেন। আমি আরও খুঁজতে লাগলাম। বক্সের একদম নিচে একটা চিঠি পেলাম। এটা শ্বশুরজির লেখা, শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় মেঘলা, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমার চিঠিগুলো পেয়েছিলাম। তুমি সেগুলো লিখে আমার ঘরে লুকিয়ে রেখে গিয়েছিলে। আমি সেগুলো পড়েছি। আমার বুক ভরে গিয়েছিল খুশিতে। আমি ভাবিনি তুমিও আমার মতো অনুভব করো। চিঠিতে আরও লেখা ছিল, কিন্তু আমরা দুজনেই জানি এই ভালোবাসা অসম্ভব। আমি তোমার শ্বশুর, তুমি আমার ছেলের স্ত্রী। আমরা এই সম্পর্ক রাখতে পারি না। আমরা পরিবারকে ভাঙতে পারি না। তাই আমি চুপ ছিলাম। আমি তোমাকে দূর থেকে ভালোবাসতাম। তোমাকে দেখতাম, তোমার সাথে কথা বলতাম, কিন্তু কখনো তোমার কাছে আমার হৃদয়ের কথা বলিনি। চিঠি শেষে লেখা ছিল, কিন্তু সেদিন আমি ভুল করে ফেলেছিলাম। যেদিন তুমি আমার চিঠিগুলো পেয়েছিলে, আমি নিজেকে সামলাতে পারিনি। আমি তোমাকে জোর করতে চেয়েছিলাম। আমি ভুল করেছিলাম। আমি আমার অনুভূতির কাছে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি জানতাম এটা ভুল। তাই আমি সেদিন থেকে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। আমার হার্ট অ্যাটাক হলো। আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে। তাই আমি এই চিঠিটা লিখছি। আমি তোমাকে বলতে চাই যে আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। কিন্তু আমি তোমাকে আমার স্বার্থের জন্য ব্যবহার করতে চাইনি। তুমি সৌরভীর সাথে সুখে থাকো। তুমি আমাকে ভুলে যাও। আমাকে মাফ করে দিও। আমি চিঠিটা পড়ে কাঁদতে শুরু করলাম। শ্বশুরজি জানতেন, তিনি সব জানতেন। তিনি জানতেন আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু আমরা দুজনেই আমাদের ভালোবাসা চাপা দিয়ে রেখেছিলাম। পরিবারের জন্য, সমাজের জন্য, নৈতিকতার জন্য। কিন্তু এখন আর কোনো মানে নেই। শ্বশুরজি চলে গেছেন। আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি কখনো তার কাছে আমার অনুভূতি প্রকাশ করতে পারিনি। আমরা দুজনেই আমাদের ভালোবাসা লুকিয়ে রেখেছিলাম। তারপরের দিনগুলো খুব কঠিন ছিল। আমি শ্বশুরজিকে খুব মিস করছিলাম। কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না। সৌরভ ভাবছিল আমি তার বাবাকে শ্রদ্ধা করতাম বলে মিস করছি। কিন্তু সত্যি হলো আমি তাকে ভালোবাসতাম বলে মিস করছিলাম। একদিন আমি সৌরভের সাথে কথা বলছিলাম। সে বলল, বাবা সবসময় তোমার কথা বলতো। বলতো তুমি কতটা ভালো মেয়ে, তুমি কতটা যত্নশীল। আমার মনে হয় বাবা তোমাকে তার মেয়ের মতো দেখত। আমি মনে মনে হাসলাম। মেয়ের মতো না, ভালোবাসার মানুষ হিসেবে দেখত। কিন্তু আমি সৌরভকে কিছু বললাম না। কিছু সত্য লুকিয়ে রাখাই ভালো। সৌরভ আরও বলল, বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে আমি যেন তোমাকে সবসময় খুশি রাখি। বলেছিল তুমি খুব ভালো মেয়ে, আমি যেন তোমাকে কখনো হারাতে না দিই। আমি তার কথা রাখব মেঘলা, আমি তোমাকে সবসময় খুশি রাখব। আমি সৌরভকে জড়িয়ে ধরলাম। বললাম, আমি জানি তুমি খুব ভালো স্বামী, আমি তোমার সাথে খুশি আছি। কিন্তু আমার মনের ভেতরে একটা কষ্ট রয়ে গেল, একটা অপূর্ণতা। যে ভালোবাসা আমি কখনো প্রকাশ করতে পারিনি, যে ভালোবাসা চিরকালের জন্য লুকিয়ে রইল। মাস গড়িয়ে গেল। আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলাম। কিন্তু শ্বশুরজির স্মৃতি আমাকে ছাড়ল না। আমি মাঝে মাঝে তার ঘরে যেতাম, তার জিনিসপত্র দেখতাম, তার ছবি দেখতাম। একদিন আমি তার ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে তিনি প্রতিদিন লিখতেন, আমার সম্পর্কে লিখতেন। কিভাবে আমি সকালে উঠে চা বানাই, কিভাবে আমি বাগানে ফুল দেখি, কিভাবে আমি রাতে গান গাই। একটা এন্ট্রিতে তিনি লিখেছিলেন,
আজ মেঘলা সাদা শাড়ি পরেছে। সে এত সুন্দর লাগছে যে আমি তার থেকে চোখ সরাতে পারছি না। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। আমার হৃদয় তার জন্য কাঁদছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি শুধু দূর থেকে তাকে দেখছি, তাকে ভালোবাসছি, গোপনে। আরেকটা এন্ট্রিতে লিখেছিলেন, আজ আমি মেঘলার চিঠিগুলো পেয়েছি। সে আমাকে ভালোবাসে। আমি বিশ্বাস করতে পারছি না। সে আসলেই আমাকে ভালোবাসে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিন্তু আমি জানি এই ভালোবাসা অসম্ভব। আমরা কখনো একসাথে হতে পারবো না, আমরা এই সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু অন্তত আমি জানি সে আমাকে ভালোবাসে। এটাই আমার জন্য যথেষ্ট। শেষ এন্ট্রিতে লিখেছিলেন, আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে আসছে। আমার বুকে ব্যথা হচ্ছে। আমি জানি আমার বেশি দিন নেই, কিন্তু আমার কোনো অফসোস নেই। আমি যাকে ভালোবাসতাম তাকে পেয়েছি। যদিও পাইনি, কিন্তু তার কাছাকাছি ছিলাম। তাকে দেখেছি, তার সাথে কথা বলেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি মেঘলাকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো, এমনকি মৃত্যুর পরেও। আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। শ্বশুরজি সত্যিই আমাকে ভালোবাসতেন। তিনি আমার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন, কিন্তু আমরা কখনো একসাথে হতে পারিনি। কিন্তু এই গল্পটার একটা অদ্ভুত মোড় রয়ে গেছে, যেটা আমি কখনো কল্পনাও করিনি। একদিন আমার কাছে একটা প্যাকেজ এলো। প্যাকেজটা খুলতেই ভেতরে একটা চিঠি আর একটা ছবি। চিঠিটা শ্বশুরজির আইনজীবী পাঠিয়েছেন। চিঠিতে লেখা ছিল যে শ্বশুরজি মারা যাওয়ার আগে এই প্যাকেজটা আমার কাছে পাঠানোর নির্দেশ দিয়ে গেছেন। ছবিটা দেখলাম। ছবিটা ছিল আমার আর শ্বশুরজির। কিন্তু এই ছবিটা কখন তোলা হলো আমি তো মনে করতে পারছি না। চিঠিটা পড়লাম। শ্বশুরজি লিখেছেন, প্রিয় মেঘলা, এই ছবিটা তোলা হয়েছিল সেদিন, যেদিন তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছিলে। সৌরভ তোমাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। কিন্তু সেই ছবিতে আমাদের দুজনের চেহারায় একটা অদ্ভুত আবেগ ছিল, যেটা কেউ বুঝতে পারেনি। কিন্তু আমরা জানতাম আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, কিন্তু আমরা সেটা কখনো প্রকাশ করতে পারিনি। চিঠিতে আরও লেখা ছিল, আমি চাই তুমি এই ছবিটা রাখো। এটা আমাদের ভালোবাসার একমাত্র প্রমাণ। যদিও আমরা কখনো একসাথে হতে পারিনি, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসতাম। এটাই আমাদের জন্য যথেষ্ট। তুমি সৌরভের সাথে সুখে থাকো, কিন্তু মাঝে মাঝে আমাকে মনে করো। আমি সবসময় তোমার সাথে আছি, তোমার হৃদয়ে, তোমার স্মৃতিতে। আমি ছবিটা বুকে জড়িয়ে ধরলাম, কাঁদতে শুরু করলাম। শ্বশুরজি চলে গেছেন, কিন্তু তার ভালোবাসা রয়ে গেছে আমার হৃদয়ে, আমার স্মৃতিতে। কিন্তু গল্পটা এখানেই